সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী 2026 অর্থাৎ ক্লাস 10, হ্যাঁ, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সরল সুদ কষা অধ্যায় 2 পার্ট নম্বর 2, অর্থাৎ আমি আগের পার্টে 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছি। হ্যাঁ, আজকে 11 থেকে 20 পর্যন্ত সকল প্রশ্ন উত্তরের গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান তোমাদের দেখাবো। এই অধ্যায়ে সকল গাণিতিক সূত্রর যেটা আমরা আগের বারে বিশ্লেষণ করেছি, এই অধ্যায়ে আমরা সকল গাণিতিক সূত্রের মাধ্যমেই দেখাবো। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। তো বার্ষিক 11 নম্বর, বার্ষিক 8% হার সুদে 11 থেকে 14 পর্যন্ত এরকম করে প্রশ্ন আছে। তারপরের প্রশ্ন 15 থেকে 17, এবং তারপরে প্রশ্ন 18, 19 এবং 20। এই টোটাল 10টা অঙ্কের সমাধান আমি তোমায় এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমেই আমি চলে যাচ্ছি 11 নম্বর সমাধানে। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। হ্যাঁ, তাই দেখি, ধরি বার্ষিক শতকরা সুদের হার আর সমান হচ্ছে 8%। হ্যাঁ, তারপরে এক্ষেত্রে সময় টি যদি বছর হয়, অর্থাৎ আমার সময় টি বছরে, আমরা টিটাই বের করতে হবে। সুদ আয় সমান 168 টাকা। হ্যাঁ, তাহলে আসল পি সমান 600 টাকা হলে 600 টাকার টি বছরে 8% হার সুদে সুদ হবে কত? পিটিআর। দ্যাট মিনস আমরা সূত্র জানি কি, আই সমান পিটিআর ডিভাইডেড 100। তাহলে এখানে পি এর মান কত? 600, তাই তো? আর টি এর মান হচ্ছে টিএ, এবং আর এর মান 8 ডিভাইডেড 100, আর এই আই এর মানটা হচ্ছে 168। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি টিটাকে আলাদা করি, তাহলে টি সমান হবে কত? দেখা যাচ্ছে আমরা টিটাকে আলাদা করলে এখান থেকে এই যে 0 0, হ্যাঁ, এই 0 এই 0 কাটা যাবে। ঠিক আছে, তারপরে উপরে থাকবে 6, হ্যাঁ, আর 8, হ্যাঁ, 6 গুণন 8 টি, আর এখানে 168। তো এটাও যদি আমি কাটি, তাহলে 21/6 আসে। ঠিক আছে, কীভাবে? 21/8কে যদি 68 দ্বারা করা হয়, এই যে 8কে 8 একে 8, আর 8 একে 8, 8 দুগুণ 16, 8 একে 8। ঠিক আছে, অর্থাৎ 21, একদিকে 21/16, তাহলে 21/6। তাহলে এটাকে যদি কাটা হয়, আবার 6কে কাটলে কত হয়? 3 দুগুণ 6, 2, এবং 21কে কাটলে 3 7 21, 7/2 হবে। 7/2কে ভাঙালে 3 সমস্ত 1/2 বছর। অর্থাৎ আমি উত্তরটা কি লিখতে পারি? 3 সমস্ত 1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। যে ক্যালকুলেশনটা তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ, পিটিআর ডিভাইডেড 100 উপর নিচ করে। তাহলে এখান থেকে তোমরা ওভাবে ক্যালকুলেশন করে নেবে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর মানে 12 নম্বরের, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করি। তাহলে আমি সমাধান ধরি, ওই টাকা টি বছরের জন্য ব্যাংকে জমা ছিল। আমরা টিটা যেহেতু বের করতে হবে, কারণ টি ধরেছি। এখন আসল পি হচ্ছে 800 টাকা। তাহলে সুদের হার এখানে 10% দেওয়া আছে। হ্যাঁ, এই যে তোমার 10%। ঠিক আছে, এরপরে সুদ আর আসল পি প্লাস আই, এটা হবে 1200 টাকা, যেটা তোমার এখানে প্রশ্নেই দেওয়া আছে, এই যে 1200 টাকা। হ্যাঁ, তারপরে সুদ, শুধু সুদ হবে কি? হ্যাঁ, সুদ থেকে যদি সুদ আসল থেকে যদি আসল বাদ দেই, তাহলে সুদ পাবো 400 টাকা। 1200 বিয়োগ 800, তাহলে সুদের সূত্র কি? আই সমান পিটিআর বা পিআরটি ডিভাইডেড 100। তাহলে এখান থেকে আইয়ে যেহেতু 400, আর বাকি মানগুলি বসিয়ে দেবো এক এক করে। ক্যালকুলেশনটা আমরা ডান পাশেই দেখে নিই। 800 গুণ টি ডিভাইডেড 10, এই ক্যালকুলেশনটা আমি এখানে যদি দেখি, এই 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম। তাহলে এখানে 80টি ডিভাইডেড 400 থাকে, তাই তো? তাহলে 80টি সমান হচ্ছে, এটার সাথে এটা আবার কাটলাম, আর 5 8 40, অর্থাৎ 5। তাহলে এখানে 5 থাকে, টি সমান 5 বছর। এই যে এখানে উত্তর চলে আসছে। এরপর আমরা চলে যাচ্ছি 13 নম্বরের প্রশ্নে। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদে 7 বছরে সুদ আসলে 7100 টাকা, এবং 4 বছরে সুদ আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাই আসল যোগ 7 বছরের সুদ 7100 টাকা, 1 নম্বর সমীকরণ। আসল যোগ 4 বছরের সুদ 6200 টাকা, যদি বিয়োগ করি 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। এখন 3 বছরের সুদ হচ্ছে, কারণ 7 থেকে 4 গেলে কত থাকে? 3 থাকে, এই কারণে 3 বছরের সুদ হবে এটা। এই যে এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে 900 টাকা। সুতরাং 1 বছরের সুদ 3 দিয়ে ভাগ করলে 300 টাকা 1 বছরের সুদ। তাহলে 4 বছরের সুদ, কারণ আমার এখানে 4 বছর আছে আর 7 বছর আছে, যে কোনো একটা বছরের সুদ বের করতে হবে। তাই 4 বছরের সুদ 300 গুণ 4, অর্থাৎ 1200 টাকা। তাহলে আবার 4 বছরের সুদ ও আসল 6200 টাকা। তো 6200 টাকা থেকে যদি আমি সুদটা বাদ দিই, তাহলে অর্থাৎ 6200 বিয়োগ সুদ হচ্ছে 1200, তাহলে 500 টাকা আসল। এখন আসল পি সমান 500 টাকা, তাহলে সময় টি সমান 4 বছর। তাহলে সুদ আই সমান
হ্যাঁ 1200 টাকা। তাহলে এক্ষেত্রে ধরি বার্ষিক সরল সুদের হার 8%, তাহলে আই সমান PRT ডিভাইডেড 100 এই সূত্র ধরবো। তারপরে কি করব, আই এর পরিবর্তে লিখবো আমরা কত, হ্যাঁ 1200, আর পি হচ্ছে 500, আই হচ্ছে 1200, টি হচ্ছে 4, আর গুণন আর ডিভাইডেড 100। এখান থেকে এভাবে ক্যালকুলেশন করলে 2000 আর ডিভাইডেড 1200, বা আর সমান 1200 ডিভাইডেড 2000 করলে 6%, অর্থাৎ মূলধন কত 500 টাকা এবং বার্ষিক সরল সুদের হার 6%। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাচ্ছি 14 নম্বরের প্রশ্নে। একই সময় হ্যাঁ অমল রায় ব্যাংকে এবং পশুপাতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পরে তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হিসাব করতে হবে। ব্যাংকের শতকরা সরল সুদের হার আর 1। অমল রায়ের ক্ষেত্রে আসল পি সমান 2000 টাকা, তাহলে সুদ আসল হচ্ছে পি প্লাস আই ওয়ান সমান 2360 টাকা। তাহলে সুদ হবে কত, 2000 বাদ দেবো, 2360 থেকে 360 টাকা হচ্ছে সুদ। তাহলে সময় T1 সমান 3 বছর। সূত্র অনুযায়ী আই সমান কি PTR ডিভাইডেড 100। তাহলে এখানে আই ওয়ানের মান হচ্ছে 360, এখান থেকে ক্যালকুলেশন করে আর ওয়ানটা পাবো। আর ওয়ানটা কত পাবো, আর ওয়ান হচ্ছে এই যে এটা 12কে এভাবে ক্যালকুলেশন করলে 12কে আমি ক্যালকুলেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে এই যে 0 0 কাটা গেল, এই 0 কাটা গেল, এই 0 কাটা গেল, তারপরে 60 আর সমান 360, আর সমান 360, এখান থেকে এটাও কাটা গেল, 6 6 36, অর্থাৎ আর ওয়ান হবে কত 36, 6, আর ওয়ান হবে 6, কাজে এখানে আর ওয়ান 6 পেলাম। এরপরে আবার ধরি পোস্ট অফিসে বার্ষিক সরল সুদে যেখানে শতকরা সুদের হার R2, তা পশুপতি ঘোষ এক্ষেত্রে আসল পি সমান 2000 টাকা, সুদ আসল পি প্লাস আই সমান 2480 টাকা। তাহলে শুধু সুদ হবে 2480 থেকে 2000 বাদ দেবে 400। সময় T3 সমান 3 বছর, T2। তাহলে I2 সমান PT2 R2 ইন্টু 100, তাহলে ডিভাইডেড 100, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি T2টা বের করতে R2টা বের করি, তাহলে দেখা যাচ্ছে 100 কত 16 ডিভাইডেড 2, অর্থাৎ এখানে কত হবে 8%, যেটা আমরা এখানে দেখিয়েছি। এখানে এই যে এই 0 0 কাটা যাবে, এই 0 0 কাটা যাবে, উপর নিচ করে দেখিয়েছি, তাহলে তোমাদের দেখাতে সুন্দর হবে। 60 R2 ডিভাইডেড 448, তাই এখানে R2 সমান 8%। সুতরাং ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত হবে 6:8, অর্থাৎ 3:4 কাটাকাটি করলে। এরপর 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরে একটি তার সমবায় সমিতি যন্ত্রচালিত করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। ধরি ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার 8%, এখন আসল 15,000 টাকা, তাহলে সুদ আসল হবে আই প্লাস পি 22,115, টি হচ্ছে 5 বছর, তাহলে শুধু সুদ হবে 22,125 থেকে আমি 15,000 বাদ দেবো 7,125 টাকা। আই সমান PRT ডিভাইডেড 100, তাই 7,125 ইকুয়াল 15,000 গুণ 5 ইন্টু আর ডিভাইডেড 100। তাহলে এখান থেকে আমি যদি আরটা বের করি 19 ডিভাইডেড 2, 9 সমস্ত 1/2, অর্থাৎ এটা 9 সমস্ত 1/2 এভাবে হবে আর কি। আমি ওভাবে এভাবে লিখেছি 9 সমস্ত 1/2, অর্থাৎ বার্ষিক শতকরা সরল সুদের হার। এখানে আমি আবার ক্যালকুলেশনটা দেখিয়ে দিয়েছি, তোমরা যদি ক্যালকুলেশনে কাটাকাটিতে অভ্যস্ত না থাকো তাহলে এখান থেকে দেখে নেবে। 750কে এত দিয়ে ভাগ করলে অর্থাৎ এটা 19 আসবে, এটা 2 আসবে, তারপরে 9 সমস্ত 1/2 হবে। তো বার্ষিক শতকরা সরল সুদের হার 9 সমস্ত 1/2। এটাকে আমি বাদ দিয়ে যদি এভাবে লিখি 9 সমস্ত উপরে 1 নিচে 2%, ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে যাচ্ছি 16 নম্বরের প্রশ্ন। 16 নম্বরে কি বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকায় কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন হিসাব করুন। ধরি তিনি ব্যাংকে জমা রেখেছিলেন X টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন 1 লাখ মাইনাস X টাকা, ঠিক আছে। তাহলে এখানে ব্যাংকের ক্ষেত্রে আসল P1 সমান X টাকা, তাহলে সময় T সমান 1 বছর এবং সরল সুদের হার আর 5%। তাহলে এখান থেকে সুদ হবে PTR ডিভাইডেড 100, তাহলে এখানে মানটা যদি বসিয়ে দিই সুদ, সুদ হবে পি হচ্ছে X, তাহলে টি হচ্ছে এরকম করে X/20। আবার পোস্ট অফিসে রেখেছি 1000 মাইনাস X, সেখান থেকেও সরল সুদের হার 6% ধরে সুদ হবে PT2, মান যদি আলাদা করে বসিয়ে দেই তাহলে এইটা। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা আলাদা করে দিই। সূত্র অনুযায়ী দুটার যোগফল হবে 5400, অর্থাৎ এই যে এই সুদ আর এই সুদ, এই দুটার যোগফল 5400। তাহলে আমি ক্যালকুলেশনটা এখানেই দেখি X/20 6 ×
লাখ মাইনাস এক্স ডিভাইডেড 100, হ্যাঁ, ইকুয়াল 5400। তাই এখান থেকে আমি লসাগু করে ক্যালকুলেশন করে যদি দেখি, এখানে নর্মালি ক্যালকুলেশন করলে এক্স সমান আসবে হলো এই দুটো বিয়োগ করলে কত আসে, বিয়োগ করলে দেখা যাচ্ছে 60,000 আসে। অর্থাৎ তিনি ব্যাংকে 60,000 টাকা রেখেছেন, পোস্ট অফিসে রাখেন, হ্যাঁ, 40,000 টাকা। এই হচ্ছে তোমার উত্তর 16। এবার 17 নম্বরের প্রশ্ন দেখি। 17 নম্বর প্রশ্ন, রেখা দিদি তার সংস্কৃতি অর্থের, হ্যাঁ, 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1280 টাকা পান, তবে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন হিসাব করে। ধরি ব্যাংকে জমা রেখেছিলেন X টাকা এবং অপর ব্যাংকে জমা রেখেছিলেন 10,000 মাইনাস X টাকা। এখন একটি ব্যাংকের ক্ষেত্রে আসল P1 সমান X টাকা, সময় T সমান 2 বছর, সরল সুদের হার R1 সমান 6%, তো সুদ I1 সমান PTR ডিভাইডেড 100, সেখান থেকে মানটা বসালে 12X ডিভাইডেড X টাকা হয়। অপর ব্যাংকের ক্ষেত্রে, হ্যাঁ, P2 ডিভাইডেড এভাবে করলে, হ্যাঁ, সময় T2 2 বছর, সরল সুদের হার 7%, এখান থেকে সুদ আসবে কত, হ্যাঁ, সুদ আসবে 10,000 মাইনাস X গুণ 2 গুণ 7 ডিভাইডেড 100 টাকা। সূত্র অনুযায়ী এই দুটোর যোগফল হবে 1280। আমি ক্যালকুলেশনটা ডান পাশে দেখিয়ে দিই, হ্যাঁ, এই যে 12x ডিভাইডেড 100 প্লাস 14 ইন্টু 10,000 মাইনাস এক্স ডিভাইডেড 100, এটা যদি নর্মাল ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে এই লসাগু 100 আসবে। তারপরে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে এক্সের মান পাবো গিয়ে 6,000। উত্তর, তিনি একটি ব্যাংকে 6,000 টাকা এবং অপর ব্যাংকে 10,000 বিয়োগ 6,000, অর্থাৎ অপর ব্যাংকে কত রেখেছে, 4,000 টাকা জমা রেখেছিলেন। এরপর 18 নম্বর প্রশ্ন, কোনো ব্যাংকে বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে নির্ণয়। এখন বার্ষিক শতকরা সরল সুদের হার 5%। প্রথম ক্ষেত্রে আসল P1 সমান 15,000 টাকা, সময় 3 মাস, সমান 3/12 বছর, অর্থাৎ 1/4 বছর। তাই সুদ I1 সমান PTR ডিভাইডেড 100, সেই অনুসারে সুদ আসবে কত, এর মানটা বসে এলে 187.50 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে আসল P2 সমান 15,000 বিয়োগ 3,000, অর্থাৎ 12,000 টাকা। 12,000ও 3 মাস কেটেছে, তাহলে অর্থাৎ 1/4 বছর। তাহলে এখানে সুদ হবে PTR ডিভাইডেড 100, এখান থেকে দেখা যাচ্ছে সুদ হয় 150 টাকা। তাহলে তৃতীয় ক্ষেত্রে আসল P3 সমান 12,000 প্লাস 8,000, অর্থাৎ 20,000 টাকা। সময় T3 সমান 1 বছর বিয়োগ 3 মাস, অর্থাৎ 6 মাস। 6 মাসে হয় হাফ বছর। তাহলে সুদ হবে I3 সমান P3T3 5 ডিভাইডেড 100। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 500 টাকা, অর্থাৎ বছরের শেষে দীপুবাবু মোট সুদ পাবেন, এই তিনটা যোগ করলে 837.50 টাকা। এই হবে তোমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার 19 নম্বর, রহমান চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% হার সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। ব্যাংকের টাকা তিনি সুদ সমেত টি বছরে শোধ করেন। বাড়ি ভাড়ার টাকা থেকে ব্যাংকের সুদ সহ টাকা শোধ করার জন্য প্রাপ্ত সময় T সমান 1 বছর। টি বছরের জন্য সুদ হবে তাহলে PTR, এই দুটোর সূত্র ডিভাইডেড 100। তাহলে এখান থেকে এই করলে 28, এই যে 28800T টাকা। হ্যাঁ, তো সুদ আসল এই দুটো যোগ করলাম। এখন তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে T-1 বছর সমেত ব্যাংকের টাকা শোধ করেন। তাহলে মোট ভাড়া T-1 ইন্টু 12 ইন্টু 5200 মানে 5,200 টাকা। প্রশ্ন অনুযায়ী এটা সমান হচ্ছে কত, এই যে আমরা যে আগে সুদটা পেয়েছি সেটা। তাহলে এখান থেকে আলাদা করে ক্যালকুলেশন করলে শুধুই টি এর মান বের হয়ে যাবে, অর্থাৎ 9। তাহলে উত্তর, রহমান চাচা 9 বছরে বাড়ি ভাড়া সহ ব্যাংক থেকে মোট টাকা সুদসহ শোধ করবেন। এরপর 20 নম্বরের এবং সর্বশেষ যে এই ভিডিওর সর্বশেষ অঙ্ক, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছেন হিসাব ধরি। তিনি বড় মেয়ের জন্য X টাকা ব্যাংকে জমা রেখেছেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%, এক্ষেত্রে আসল ধরি P সমান X টাকা। তাহলে সুদ হবে
1,20,000 মাইনাস এক্স টাকা, সময় টি সমান 18 মাইনাস 13 অর্থাৎ 5 বছর, যেহেতু বড় মেয়ে 13 বছরের। হ্যাঁ, তাই সূত্র দিয়ে যদি বলি এইটা সমান এক্স ইন্টু এটা ইন্টু গুণ পি টি আর, হ্যাঁ, ডিভাইডেড 100, এখানে এটা 100 অর্থাৎ ভাগ দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা আলাদা করে ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে এখানে কত তোমার এখানে x/2 হবে, তাই না? তাহলে কত আসে এই তোমার ফাইনালি ক্যালকুলেশন করলে এক সমান, যেটা আমি ভালো করে যদি তোমাদের এখানে দেখাই, তো 1,20,000 মাইনাস এক্স সমান কত তোমার 2/2x, তাই না? এই দুটো 1% থ্রাইজ এক্স সমান 2,40,000, এক্স সমান 80,000 আসবে, ঠিক আছে? আবার ছোটো মেয়ের জন্য ওয়াই টাকা জমা রাখেছিলেন, পি সমান ওয়াই, তাহলে সুদ হবে 1,20,000 ডিভাইডেড ওয়াই, এখান থেকে 18 থেকে 8 বাদ গেলে 10 বছর, অর্থাৎ ছোটো মেয়ের বয়স 8 বছর, এই কারণে বার্ষিক সুদের হার 10%। কাজে সূত্র দিয়ে যদি এটাও ক্যালকুলেশন করি তাহলে এখানে পি টি আর, পি এটা টি এটা আর, আর এখানে ডিভাইডেড 100, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি ওয়াইটা করি 2y সমান 1,20,000, দ্যাট মিনস ওয়াই সমান 60,000। রতিনবাবু বড় মেয়ের জন্য 80,000 টাকা আর ছোটো মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। এই হচ্ছে তোমার টোটাল 10টি অঙ্ক। আশা করি এই ভিডিওটি যদি তোমরা স্কিপ না করে বা টেনে টেনে না দেখে পুরোটা দেখো, তাহলে সমস্ত অঙ্কই বুঝতে পারবে, সূত্র তোমরা ভালো করে মুখস্থ করে নিবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তারপর তোমাদের সর্বশেষ আবার নিবেদন থাকবে, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।